আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক এমপি সহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার। খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। থানা থেকে ছাড়িয়ে নেওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার। সরবরাহ চেইনে ৫ হাত ঘুরে ৬০% করে দাম বাড়ে ইলিশের। ত্রাণ নিয়ে গাজার পথে নতুন নৌবহরের যাত্রা। এবার জেনজি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো। চ্যাম্পিয়ন হয়েও এশিয়া কাপে ট্রফি নিল না ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপি সহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাবেক এমপিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত আসনের তামান্না নুসরাত বুবলি। তারা সংগঠন নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপি সহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে। সোমবার রাজধানীর রমনায় ডিএমপির ৫টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন, তিনি বিষয়টি দেখাশোনা করছেন। তিনি বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের অধিকাংশই ফিরিয়ে আনা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। গ্রেপ্তারকৃত সমন্বয়কের নাম সাইফুল ইসলাম রাব্বি। এ সময় তার সঙ্গে গ্রেপ্তার করা হয় আরও ৩ জনকে। রোববার রাত ৯:৩০ বসিলা হাউজিং সিটি এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক ও আবু সুফিয়ান। এর আগে ধানমন্ডি এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় গ্রেপ্তার হন রাব্বি। তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ। গ্রেপ্তার বাকিরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, সেনাবাহিনী চাঁদাবাজির ঘটনায় ৪ জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে গেছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে একজন হাসপাতাল মালিক মামলা করেছে। এর আগে আটক ৪ জনের মধ্যে রাব্বি নামে একজনের নামে চাঁদাবাজির মামলা আছে। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সমন্বয়ক পরিচয় সেফ হাসপাতাল নামক একটি হাসপাতালে বাচ্চা মারা যাওয়া নিয়ে একটি চক্র হাসপাতাল মালিকের কাছে চাঁদা চেয়ে মব তৈরি করে। এ সময় হাসপাতালের মালিক সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ভোক্তার হাতে পৌঁছানোর আগেই কয়েক ধাপের সরবরাহ শৃঙ্খলের কারণে নাগালের বাইরে চলে যায় ইলিশের দাম। জেলেদের জাল থেকে আড়ত পর্যন্ত প্রতি কেজিতে গড়ে ৪৭১ থেকে ৫০৪ টাকা করে খরচ পড়ে ইলিশের। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক নতুন সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা যায়, জেলেদের কাছ থেকে ভোক্তার কাছে কমপক্ষে ৫ হাত ঘুরে ইলিশ পৌঁছায়, আর প্রতি হাতে দাম বাড়ে ৬০% করে। ফলে প্রতি কেজি ইলিশ আকার ভেদে ৭০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত দরে কিনতে হচ্ছে ভোক্তাদের। এই সমীক্ষা করতে চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার জেলার বড় বড় আড়ত থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছে বিটিটিসি। এতে মাছ ধরা থেকে শুরু করে পরিবার পর্যন্ত সম্পূর্ণ সরবরাহ চেইন পরীক্ষা করা হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, ছোট নৌকায় প্রতি কেজি ইলিশ ধরতে খরচ হয় ৪৮৪ টাকা, মাঝারি নৌকার প্রতি কেজি ইলিশ ধরার খরচ পড়ে ৫০৪ টাকা, আর বড় নৌকা বা ফিশিং ট্রলারে প্রতি কেজি ইলিশ ধরতে খরচ হয় ৪৭১ টাকা।
এই মাছ জেলের হাত থেকে প্রথমে আসে মাছঘাটের মহাজনের কাছে, এরপর যায় আড়তদারের হাতে। আড়তদার থেকে পাইকারি ব্যবসায়ী হয়ে আসে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছাতে 5 ধাপের প্রতিটিতে 59 থেকে 60% হারে দাম বাড়ে। আড়তদার থেকে পাইকারি ব্যবসায়ী হয়ে আসে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছাতে 5 ধাপের প্রতিটিতে 59 থেকে 60% হারে দাম বাড়ে বলে ট্যারিফ কমিশনের সমীক্ষায় উঠে এসেছে। বিটিটিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশের বেশি দামের বড় কারণ হচ্ছে যেসব দাদন ব্যবসায়ী জেলেদের পেছনে বিনিয়োগ করেন তারা নদীর ঘাটে মাছ বিক্রির সময় ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর ঠিক করে দেয়। দাদন ব্যবসায়ীদের ঠিক করা ফ্লোর প্রাইসের কমে ব্রিডিং করতে পারে না আড়তদার বা পাইকারি ব্যবসায়ীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতালি থেকে ফিলিস্তিনের গাজার পথে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা ফ্লোটিলা। শনিবার ইতালি দক্ষিণাঞ্চলের সিসিলি শহর থেকে 10টি নৌযানে এ বহর যাত্রা শুরু করে। এ বহরে 60 জন রয়েছে, তাদের মধ্যে 9 দেশে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাগুলো। ওই নৌযাত্রার আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাইজেন্ট মেডিসিন টু গাজা নামে দুটি সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে তাদের নৌযানগুলোয় চিকিৎসা সরঞ্জাম, শুকনা খাবার ও পড়াশোনার সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের অবৈধ অবরোধ এড়িয়ে এগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোর ইচ্ছা রয়েছে তাদের। ইতালি থেকে যাত্রা শুরু করা নৌবহরটির গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আরেকটি আন্তর্জাতিক নৌবহরের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে, সেটিও গাজার দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই নৌবহরে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও। এশিয়া ছাড়িয়ে এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। জানা যায়, রাবাত এবং মারাকেশ সহ বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কা সহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। CNN এর প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত 11টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়। নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে সংকট রয়েছে সেখানে স্বাস্থ্য খাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। 2030 সালের ফিফা বিশ্বকাপের সহ আয়োজক মরক্কো। এই সময় স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়, এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সবশেষ খেলার খবর। এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার 1 ঘন্টার বেশি সময় পর শুরু হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখনও মঞ্চে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। পাকিস্তানের খেলোয়াড়রা রানার্স আপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে, আর রানার্স আপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। জাতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। নাটকীয়তা চরমে পৌঁছেছে পুরস্কার বিতরণী শেষ পর্যায়ে এসে। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি, তার সঙ্গে নেমে যান অতিথিরাও। কারণ চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন। এর আগে ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করা হলেও শুরুতে সেখানে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের। প্রায় মিনিট 50 পর তারা যখন এলেন তখনও শেষ হয়নি পুরস্কার বিতরণী শুরুর অপেক্ষা। ভারতের ক্রিকেটাররা এই পুরোটা সময় এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে চান না। শেষ পর্যন্ত একে একে দেয়া হয় সব পুরস্কারই। তবে ভারতের ক্রিকেটাররা মঞ্চে দাঁড়িয়ে থাকা নাকভির হাত থেকে কোনো পুরস্কার নেননি। এরপরই দেখা মেলে অদ্ভুত সেই দৃশ্যের। চ্যাম্পিয়ন দলকে ট্রফিটা হাতে তুলে দেওয়ার সময় মঞ্চ ছেড়ে চলে যান সব অতিথিরা। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গী থাকুন। আল্লাহ হাফেজ।